মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার তাদের জন্য ভালো সমাধান। আল জাজিরাকে বললেন ডক্টর ইউনূস, এই যাবৎকালের সেরা নির্বাচন দেওয়ার প্রত্যয়। বিএনপি দলীয় প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে ইসির গেজেট। আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে এমন সিদ্ধান্ত। পটুয়াখালীর তাপ বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ শেডে আগুন, 1000 টন লোহা কাঠ পুড়ে ছাই। নিয়ন্ত্রণে মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন। নোয়াখালীতে জুলাই শহীদের ভাইকে কোপালো কিশোর গ্যাং, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ। প্রতিবাদে বৈষম্য বিরোধী বিক্ষোভ। বরিশালের 4 শতাধিক সেতু ঝুঁকিপূর্ণ, খানাখন্দে ভরা সড়ক 200 কিলোমিটারেরও বেশি। চরম দুর্ভোগে গ্রামীণ জনপদের মানুষ। দুর্নীতিবাজ প্রধান শিক্ষককে বাঁচাতে বড়িয়া বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি মামলা ঠুকেছেন মৌলভীবাজার জেলা প্রশাসকের বিরুদ্ধে। এবং চট্টগ্রামে বাংলাদেশ জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্ট আজ। হোয়াইট ওয়াশ এড়াতে লড়বে স্বাগতিকরা, সিরিজ জয়ে আত্মবিশ্বাসী সফরকারীরা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি শারমিন নাজিম। এবারে বিস্তারিত। পতিত শেখ হাসিনা সরকার হত্যা, গুম সহ মানবাধিকার লঙ্ঘনের মতো যেসব ঘটনা ঘটিয়েছে তার প্রমাণ উঠে এসেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রতিবেদনে। ট্রাইব্যুনালে তদন্ত শেষে চলতি মাসের শেষে অথবা আগামী মাসের শুরুতে শেখ হাসিনার বিচার শুরুর কথা জানান প্রধান উপদেষ্টা। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের সাধারণ মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান। HML এর রিপোর্ট। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, পতিত সরকারের নেতাকর্মীদের লুটপাট সহ গণহত্যার বিষয়টি জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে। সাক্ষাৎকারে বাংলাদেশের নির্বাচন সংস্কার, পতিত শেখ হাসিনা সরকারের অনিয়ম, দুর্নীতি বিচার সহ সম্প্রতি চীন সফর নিয়ে কথা বলেন তিনি। This is one of the cases that we have to resolve ourselves, continue to do that. We understand what their legal situation is, what our legal situation is, but we are waiting for the legal notice coming from the court that brings it to a higher level of notice. তিনি জানান, চলতি মাসের শেষে কিংবা মে মাসের শুরুতে জুলাই আন্দোলনের গণহত্যার বিচার শুরু হবে। So this is a good start. We have our own research, own reports, what the terrible thing they have done. So the legal system is now functioning to bring them to trial. So the trial thing will start very soon, probably at the end of this month or the beginning of next month. ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চিঠি দেওয়ার পাশাপাশি বিমস্টেক সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রীকে আহ্বান জানানোর কথাও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। We have a BIMSTEC meeting in Bangkok where all the BIMSTEC heads of governments were there, including Prime Minister Modi. I had a discussion with Prime Minister Modi, and I made it very clear that, okay, if you want to keep her, that probably is not something that I can settle with you. But definitely, while she is here, she should not be talking because it creates a lot of problem for us. She is giving speeches to incite people inside of Bangladesh. পতিত সরকারের আমলে বন্দুকের নলের মুখে ব্যাংক দখলের পাশাপাশি ঋণ নামের হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে বলেও আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। Don't go back to the old. HML, দেশ টিভি, ঢাকা। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাত 3টায় দেশে পৌঁছান তিনি। এর আগে রবিবার বাংলাদেশ সময় দুপুর 1:30টার দিকে প্রধান উপদেষ্টা ইতালির রোম ত্যাগ করেন। শনিবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। বিশ্ব নেতাদের সঙ্গে অধ্যাপক ইউনূসও পোপের শেষকৃত্যে যোগ দেন। এর আগে গত শুক্রবার 4 দিনের কাতার সফর শেষে প্রধান উপদেষ্টা কাতারের দোহা থেকে রোমে যান। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া শেষে শনিবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ক্যাথলিক চার্চের শীর্ষস্থানীয় 2 নেতা। ভোটের 5 বছরের পর আদালতের রায় মেনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের নাম গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আইন মন্ত্রণালয়ের পরামর্শের পর রোববার রাতে গেজেট প্রকাশ করে ইসি। HML এর প্রতিবেদন। 2020 সালে 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন হয়। তাতে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন।
নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফলাফল বাতিল চেয়ে 2020 সালে 3 মার্চ ফজলে নূর তাপস সহ মোট 8 জনকে বিবাদী করে মামলা করেন ইশরাক। গত 27 মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2020 সালের নির্বাচনে তাপসকে বিজয়ী ঘোষণার ফলাফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করে আদালত। গত বছর আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের সব সিটি কর্পোরেশনের মতো ঢাকা দক্ষিণ মেয়রের পদ শূন্য ঘোষণা করা হয়। রোববার রাতে গেজেট প্রকাশ করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশন। শপথ আয়োজনের জন্য পরবর্তী পদক্ষেপ নিতে স্থানীয় সরকার বিভাগের কাছে পাঠানো হয়েছে গেজেট কপি। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। রাজুকের পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পের প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। রোববার দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। এর আগে 10 এপ্রিল প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। আর প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা পৃথক 3টি মামলায় 13 এপ্রিল শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি সহ 21 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। 3টি মামলাতেই শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিক এবং সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ 16 জনকে অভিযোগপত্রে আসামি করা হয়। ভারত পাকিস্তান সংঘাতে আগ বাড়িয়ে কোনো পদক্ষেপ নেবে না বাংলাদেশ, তবে তারা চাইলে সমঝোতায় মধ্যস্থতা করবে ঢাকা, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুদেশের উত্তেজনার কোনো প্রভাব বাংলাদেশে পড়ার কারণ নেই বলেও জানান তিনি। সংঘাতে না জড়িয়ে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের প্রত্যাশাও জানান পররাষ্ট্র উপদেষ্টা। আরও জানাচ্ছেন জানাতুল মোহনা। জম্মু কাশ্মীরে পর্যটকদের উপর হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। পাল্টাপাল্টি নানা সিদ্ধান্তে গুমোট হাওয়া বইছে দক্ষিণ এশিয়া জুড়ে। দুদেশের উত্তেজনায় বাংলাদেশের অবস্থান পরিষ্কার করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ভারত পাকিস্তান সংঘাতের প্রভাব বাংলাদেশে সরাসরি না পড়লেও আঞ্চলিক স্থিতিশীলতায় আলোচনার মাধ্যমে সমাধান জরুরি। তাদের যে সংঘাত, সেই সংঘাত সরাসরি আমাদেরকে এফেক্ট করার কিছু নেই, কারণ আমরা এতে কোনো পক্ষ নই। আমরা যেটা বলেছি যে আমরা চাই যে তারা দুই পক্ষ আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করে ফেলুক, কোনো সংঘাত না থাকুক। দেশ দুটি চাইলে ঢাকা মধ্যস্থতা করতে প্রস্তুত বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। আমি মনে করি না যে এই মুহূর্তে আমাদের মধ্যস্থতার কোনো ভূমিকা নেওয়ার চেষ্টা করা উচিত। আমরা চাইবো যে তারা নিজেরাই সমাধান করে ফেলে। তারা যদি আমাদের সহায়তা চায় যে আপনারা মধ্যস্থতা করুন, তাহলে হয়তো আমরা যাবো, কিন্তু তার আগে আমরা আগ বাড়িয়ে এটা কিছু করতে চাই না। এদিকে ভারতের গুজরাটে বিপুল সংখ্যক বাংলাদেশি আটকের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এখন পর্যন্ত আমরা এই ব্যাপারে কিন্তু পত্রপত্রিকাতেই দেখেছি, এর বাইরে কোনো অফিসিয়াল কমিউনিকেশন আমাদেরকে দেওয়া হয়নি। আর আপনারা জানেন যে অফিসিয়াল কমিউনিকেশন দিলেও আমাদেরকে দেখতে হবে যে আসলে তারা বাংলাদেশের লোক কিনা। যদি বাংলাদেশের মানুষ হয়, আমরা তাদেরকে অবশ্যই ফেরত নেব। ভারত পাকিস্তান দ্বন্দ্বে ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়লে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার কথাও জানান পররাষ্ট্র উপদেষ্টা। তাদের সংঘাতের কারণে আমাদের ব্যবসা বাণিজ্যের যে এফেক্ট যদি হয়, সেই এফেক্ট যাতে বেশি আমাদের ক্ষতি করতে না পারে, আমাদেরকে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। তাকে ফ্যাসিবাদের দোসর, বিচার ব্যবস্থা ও গণতন্ত্র ধ্বংসের অন্যতম কারিগর উল্লেখ করে অবিলম্বে গ্রেফতারের দাবিতে 29 এপ্রিল দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ঘোষণা করেছে সংগঠনটি। সেই সঙ্গে দুর্নীতিবাজ ও দলবাজ বিচারকদের অপসারণের দাবিও জানান নেতারা। সাইফুল রিপনের প্রতিবেদন। দেশের বিচার বিভাগের ইতিহাসে ব্যাপক আলোচিত সমালোচিত নাম বিচারপতি এবিএম খায়রুল হক। ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া শেখ হাসিনার স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় যারা মুখ্য ভূমিকা রেখেছিলেন, তাদের মধ্যে অন্যতম বিবেচনা করা হয় আইন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করা এই বিচারপতিকে। তার কলমের খোঁচায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের সুযোগেই
যেন তেন উপায়ে একতরফা 3টি নির্বাচন করে তৎকালীন সরকার প্রধান। বিচার বিভাগের কাঁধে বন্দুক রেখে প্রতিষ্ঠিত হয় ফ্যাসিবাদ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংসের দায় বরাবরই বিচারপতি ABM খায়রুল হককে দিয়ে এসেছে বিএনপি। কেন বলি না আমরা এই কথা? খায়রুল হক সাহেব তার সেই রায়ের মধ্য দিয়ে তিনি এই দেশকে পার্মানেন্টলি একটা অস্থিতিশীলতা, সহিংসতার দিকে ঠেলে দিয়েছেন। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতন হলে সংবিধানের 13 সংশোধনী বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগে মামলা হয় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের বিরুদ্ধে। রোববার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে সংবাদ সম্মেলন করে বিচার বিভাগে এখনো অবস্থান নিয়ে থাকা ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবি জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এই খায়রুল হকের কারণে যত হত্যাযজ্ঞ এই বাংলাদেশে, যত গুম খুন যা কিছু হয়েছে, সব কিছুর মূল হোতা হচ্ছেন এই খায়রুল হক। কাজেই তার বিচার অবশ্যই হতে হবে। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবিতে কর্মসূচি ঘোষণা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব। 29 এপ্রিল বুধবার, মঙ্গলবার বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সহ ঢাকা বার সহ সারা বাংলাদেশের প্রত্যেকটা আদালতে খায়রুল হককে আইনের আওতায় আনার লক্ষ্যে প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। অবশেষে আন্দোলনের মুখে স্থগিত হলো 46তম BCS এর লিখিত পরীক্ষা। আন্দোলনকারী চাকরি প্রত্যাশী শিক্ষার্থীদের অনশন ভাঙিয়ে এই ঘোষণা দেন PSC কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে আশ্বস্ত হলেও দাবি বাস্তবায়ন পর্যন্ত PSC সংস্কারের কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান আন্দোলনকারীরা। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। BCS এ প্রশ্নফাঁস রোধ, 46তম BCS এর লিখিত পরীক্ষার নতুন প্রশ্নে নেওয়া সহ 8 দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গেল 24 এপ্রিল থেকে অনশন শুরু করেন চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় রোববার সন্ধ্যায় শাহবাগ অবরোধ করেন আন্দোলনকারীরা। এরপর রাজু ভাস্কর্যে এসে বিক্ষোভ কর্মসূচি চালান তারা। পরে PSC কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং উপদেষ্টা আসিফ মাহমুদ এসে ডাব খাইয়ে অনশন ভাঙান আন্দোলনরত চাকরি প্রত্যাশীদের। এ সময় তারা শিক্ষার্থীদের 46তম BCS এর রিটেনের তারিখ স্থগিতের দাবি মেনে নেন। আগামী দিনে সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষভাবে নিয়োগ প্রক্রিয়া নিশ্চিতের আশ্বাস দেন তারা। আগামী 8 মে থেকে যে 46-এর লিখিত পরীক্ষার 46-এর লিখিত BCS 46-এর লিখিত পরীক্ষার যে তারিখ নির্ধারিত ছিল সেটা স্থগিত থাকবে। আগামী দিনে সর্বোচ্চ স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যথাযথ সংস্কারের মাধ্যমে এবং শিক্ষার্থীদেরকে এর সংস্কারের সাথে, কার্যক্রমের সাথে তাদের অংশগ্রহণ নিশ্চিতের মাধ্যমে আগামী অন্তত যাতে আরও 20-30 বছর বাংলাদেশে এই যে নিয়োগের যে প্রক্রিয়া, যে নিয়োগকে কেন্দ্র করে এই গণঅভ্যুত্থান, সেই নিয়োগের প্রক্রিয়ার স্বচ্ছতা এবং নিরপেক্ষভাবে নিশ্চিত করা যাবে, সেক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা এবং সমর্থন প্রত্যাশা করি। তবে আশ্বস্ত হলেও দাবি বাস্তবায়ন পর্যন্ত PSC সংস্কারের কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান আন্দোলনকারীরা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। পটুয়াখালীর কলাপাড়ায় সদ্য চালু হওয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ শেডে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এই ঘটনায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রোববার সন্ধ্যা 7:30টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের প্রায় 20 একর এলাকায় ছড়িয়ে থাকা স্ক্র্যাপ শেডে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা ছুটে যান। তাদের চেষ্টায় রাত 11টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা জানান আগুনে অন্তত 13 থেকে 14টি ডিওটি পোস্টের ক্ষতি হয়েছে। স্ক্র্যাপ শেডে মজুদ প্রায় 1000 টন পরিত্যক্ত লোহা ও কাঠ পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আবারও রাজধানীতে আগুন, পুড়ে ছাই মোহাম্মদপুরের ৩ দোকান। সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের। রোববার দিবাগত রাত ১:৩০টায় মোহাম্মদপুর তাজমহল রোডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে রাত ১:২টার দিকে পৌঁছায় ফায়ার সার্ভিস। ৫টি ইউনিটের চেষ্টায় ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। দাহ্য পদার্থ দ্রুত ছড়িয়ে পড়ায় আগুনে পুড়ে যায় ৩টি দোকানের সব মালামাল। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আমাদের নিরাপত্তা ব্যবস্থা বোঝায় সেইভাবে এখানে কোনো ফায়ার সেফটি ছিল না, ব্যবস্থা ছিল না। ফায়ার ব্রিগেডটা খুবই স্বল্প ছিল, কিছু এক্সটিংগুইশার ছিল, কিন্তু তেমন কোনো ফায়ার সেফটি ছিল না। দোতলায় যে আগুনটা ছিল সব সম্পূর্ণ দরজা জানালাগুলো বন্ধ ছিল। তখন ভিতরে আমরা আগুন নিভাচ্ছিলাম, ধোঁয়াটা বের হওয়ার জন্য সেই জানালার কাজগুলো ভেঙে দেওয়া হচ্ছিল। যে না, কোনো হতাহতের কোনো খবর এখন পর্যন্ত আমরা পাইনি। জুলাই বিপ্লবে শহীদ নোয়াখালীর মাহমুদুল হাসান ওরফে রিজভির ছোট ভাই স্কুল ছাত্র শাহরিয়ার হাসানকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। রোববার বিকেল 4:15টার দিকে জেলা মাইজদির বার্লিংটন মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় শাহরিয়ার হাসান গুরুতর আহত হয়। শাহরিয়ার শহরের হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র। এই ঘটনার প্রতিবাদে রোববার রাত 10:45টার দিকে জেলা শহর মাইজদিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় শহীদ রিজভির ভাই শাহরিয়ারের উপর হামলার ঘটনায় আওয়ামী ফ্যাসিস্টদের লালিত কিশোর গ্যাংকে দায়ী করা হয়। হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। এদিকে উন্নত চিকিৎসার জন্য রাতেই শাহরিয়ারকে ঢাকায় পাঠানো হয়েছে। জুলাই আন্দোলনে নিহত পটুয়াখালীর দুমকির শহীদ জসিম উদ্দিনের করুণ অধ্যায় যেন পুনরাবৃত্তি হলো তার পরিবারে। তার ১৭ বছরের কিশোরী মেয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়ে ন্যায় বিচার না পেয়ে হতাশায় ভুগছিলেন। সেই হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনার পর পরিবার ও এলাকাবাসী সহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী সাইদ ইব্রাহিমের প্রতিবেদন, জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। ১৭ বছরের লামিয়া পটুয়াখালীর দুমকি জনতা কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। গত 18 মার্চ উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের রাজগঞ্জ এলাকার জুলাই আন্দোলনে নিহত শহীদ জসিম উদ্দিন হাওলাদারের মেয়ে লামিয়াকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনার পরদিনই ভুক্তভোগীর করা মামলায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া অন্য চিহ্নিত অপরাধীরা ছিল ধরাছোঁয়ার বাইরে। এ বিষয়ে বেশ কিছুদিন ধরেই হতাশার মধ্যে ছিলেন ভুক্তভোগী কিশোরী। আর এই হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। অপরাধীরা সমাজের প্রভাবশালী উল্লেখ করে লামিয়াকে হত্যায় প্ররোচিতদের দ্রুত বিচারের দাবি জানান স্বজন ও এলাকাবাসী। বাপ মরছে, মা মরছে, মাইয়ে মরছে, পোয়া মরছে, এখন আবার নাতি মরে। আমার দুঃখের কথা কেডা বুঝবে? কি দুর্ঘটনা আপনাদের সবাইতে আমি একটু বিচার চাই, সঠিক বিচারটা আল্লাহর কাছে দেখে আপনারা বিচারটা করেন। রোববার রাত 8টায় পটুয়াখালীর দুমকির পাঙ্গাশিয়া ইউনিয়নের রাজগঞ্জে বাবা শহীদ জসিম উদ্দিনের কবরের পাশেই তাকে দাফন করা হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। সিরাজগঞ্জ ও সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতীয় আইনগত সহায়তা দিবস। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ ও শরীফুল্লাহ কায়সার সুমন। শুরুতেই যাচ্ছি সিরাজগঞ্জে, শুভর কাছে। শুভ, দিবসটি ঘিরে কি কি কর্মসূচি চলছে বিস্তারিত জানাবেন। ন্যান্সি, সিরাজগঞ্জে কিন্তু জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে রক্তদান কর্মসূচি, র্যালি সহ যে আইনগত সহায়তা আছে সেই বিনামূল্যে আইনগত সহায়তা সহ বিভিন্ন রকম কর্মসূচি দিয়ে এই দিবসটি সাজানো হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু জেলা জজ আদালতের সামনে একটি র্যালির প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমাদের সিরাজগঞ্জের মহামান্য জেলা যে সিনিয়র জজ আছেন তিনি সহ কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হ্যাঁ, আমরা জেনেছি যে এই বছরে কিন্তু শুধু এই
2024 সালে কিন্তু সিরাজগঞ্জে এখানে আবেদন করেছিল কিন্তু 1413টি, এর মধ্যে কিন্তু তারা 817টি কিন্তু সমাধান করতে সামর্থ্য হয়েছেন। এবং এর মধ্যে কিন্তু আরেকটা বিষয় জানিয়ে রাখি আপনাকে যে 220 জন কিন্তু সংসার ফিরে পেয়েছেন। আমরা একটু কথা বলবো সিরাজগঞ্জের যে জেলার সিনিয়র জজ আছেন সেই সিনিয়র জজের সঙ্গে, যে আলী আহমেদ মহোদয়, আমরা একটু জানবো যে কি কি কর্মসূচি দিয়ে এটা সাজানো হয়েছে এবং এটাকে আরো বেগবান করার জন্য আর কি কি কর্মসূচি সামনে নেওয়া উচিত বলে আপনি একটু মনে করছেন। জি, আসসালামু আলাইকুম। সরকারের অন্যতম একটা জনকল্যাণমূলক পদক্ষেপ আইনগত সহায়তা কার্যক্রম। দেশের গরিব দুঃখী কোনো মানুষই যেন বিচার থেকে বঞ্চিত না হয়, সেজন্য সরকারের এই মুহূর্তে উদ্যোগ। তো তার অংশ হিসেবে আজকে 28 এপ্রিল 2025 আমরা সিরাজগঞ্জ জেলায় এই আইনগত সহায়তা দিবস কার্যক্রম পালন করছি। আমাদের আজকে র্যালি হবে, এরপরে আলোচনা অনুষ্ঠান হবে এবং বিচার প্রার্থী জনগণের অনুভূতি আমরা শুনবো, তারা এই আইনগত সহায়তা কার্যক্রম পেতে কোনো বাধার সম্মুখীন হচ্ছে কিনা এবং এই কার্যক্রমটিকে আরো গতিশীল করার জন্য আজকে আমাদের আলোচনা অনুষ্ঠিত হবে। ধন্যবাদ আপনাকে। এইখানে কিন্তু যে সিরাজগঞ্জ নারী ও শিশু আদালতের কিন্তু দুইয়ের যে জজ আছেন তিনি সালমা বেগম সহ জেলার লিগ্যাল এইড অফিসার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আছে, হ্যাঁ, এবং তিনি কিন্তু বলছিলেন যে এইখানকার কর্মসূচির মধ্যে কিন্তু রয়েছে আলোচনা সভাও। এবং আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে আরেকটু বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সাতক্ষীরা থেকে যুক্ত আছেন সহকর্মী সুমন। সুমন, আপনি একটু জানাবেন যে এই দিবসটি উপলক্ষে সাতক্ষীরাতে কি কি কর্মসূচি রয়েছে? শুভ, সারা দেশের মতোই সাতক্ষীরাতেও জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে আজকে শোভাযাত্রার যে প্রস্তুতি সেটি এখন দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ণিল শোভাযাত্রার যে প্রস্তুতি সেটি দেখা যাচ্ছে। দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজকে আয়োজন করা হয়েছে এই জাতীয় লিগ্যাল এইড সপ্তাহের, লিগ্যাল এইড দিবসের যে শোভাযাত্রা, আলোচনা সভা, উদ্বোধনী পর্ব, তার সেটি দেখা যাচ্ছে। এবং এখানে জেলা দায়রা জজ, জেলা প্রশাসক সহ বিভিন্ন দায়িত্বশীল, সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গ এখানে উপস্থিত রয়েছেন এবং এটি দিনব্যাপী আয়োজন করা হয়েছে। সন্ধ্যায়ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এটি দিনব্যাপী এই কার্যক্রমটি পরিচালিত হবে। আজকে সারা দেশের সাথেই এই দিবসটি উদযাপন করা হচ্ছে। আমরা জেলা দায়রা জজকে আমরা যুক্ত করছি। আজকের এই দিবসে সাতক্ষীরার যে আয়োজনগুলো রয়েছে, কথা বলবো একটু পরে লাইভ চলছে। বিসমিল্লাহির রহমানির রহিম। জেলা লিগ্যাল এইড জাতীয় আইনগত দিবস উপলক্ষে আজকের আয়োজিত র্যালিতে উপস্থিত সবাইকে স্বাগতম এবং আমার পক্ষ থেকে শুভেচ্ছা। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন যে সাতক্ষীরা একটি প্রত্যন্ত অঞ্চল, বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা আপনারা জানেন। শ্যামনগর একেবারে সমুদ্র বেষ্টিত এবং একদিকে সুন্দরবন, একদিকে হচ্ছে ইন্ডিয়া। এই সাতক্ষীরা প্রত্যন্ত অঞ্চলের মানুষকে লিগ্যাল এইডের কিভাবে সহায়তা করা যায় এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, একসাথে কাজ করে যাচ্ছি। এখানে জেলা লিগ্যাল এইড কমিটি কাজ করতেছে। ইউনিয়ন পর্যায়ে লিগ্যাল এইড কমিটি অতীতে ছিল না, আমি আসার পর লিগ্যাল এইড কমিটিকে আমি কার্যকর করেছি, যেটা অতীতে ছিল না। তা আমরা জেলা লিগ্যাল এইড কমিটি যে ইউনিয়ন পর্যায়ে যারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করতেছে এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহকারে, সিভিল সার্জন প্রশাসন সহকারে সকল সরকারি প্রশাসক এখানে উপস্থিত আছেন। আমরা একটু জেলা প্রশাসককে যুক্ত করব। বেসরকারি সংস্থা যেগুলো আছে, এনজিও আছে, এনজিও প্রতিনিধি সহকারে সবার সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা আশা করি যে লিগ্যাল এইডের কার্যক্রম যেটা গতিশীল আছে এটা আরো ভবিষ্যতে আরো গতিশীল হবে সবার সহযোগিতা নিয়ে। এবং প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আসতেছে লিগ্যাল এইডের জন্য আসতেছে তাদেরকে ধন্যবাদ। আমরা দর্শক, আমরা এতক্ষণ যুক্ত ছিলাম সাতক্ষীরার যে আয়োজন, এখানে সম্মানিত জেলা প্রশাসক সহ সবাই দায়িত্বশীল সংশ্লিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই ছিল সাতক্ষীরার আয়োজনের সর্বশেষ। দর্শক, আমরা আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি স্টুডিওতে ন্যান্সির কাছে। ন্যান্সি, এই ছিল সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে শুভ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, সিরাজগঞ্জ এবং সাতক্ষীরা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা। বরিশালের গ্রামীণ এলাকার ঝুঁকিপূর্ণ সেতু আছে 400-র বেশি, আর খানাখন্দে ভরা সড়ক রয়েছে
200 কিলোমিটারেরও বেশি। এমন অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে চরম দুর্ভোগে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। যদিও সংশ্লিষ্টদের দাবি এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছেন তারা। শাহিন সুমনের ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট। 5 বছর আগে চলাচলের অনুপযোগী হয় বরিশালের বাবুগঞ্জ উপজেলার ধুনচর এলাকায় ভেঙে পড়া এই সেতুটি। 2 বছর আগে টানানো হয় ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড। বিভিন্ন সময় কর্তৃপক্ষ পরীক্ষা নিরীক্ষা করলেও সেতুটি সংস্কার ও পুনর্নির্মাণ কাজ আলোর মুখ দেখেনি। এমন অসংখ্য ভাঙা সেতু দিয়ে চলাচল করছেন বরিশালের গ্রামীণ জনপদের বাসিন্দারা। দ্রুত ভাঙা সেতুগুলো পুনর্নির্মাণের দাবি তাদের। আমরা তো এই সেতুটা দিয়ে সারা বছর যাওয়া আসা করি, কিন্তু এটা এখন এমন অবস্থা যে জীবন মরণ নিয়ে হাতে নিয়ে বের হইতে হয়। জীবনের বাজি নিয়ে উঠছি লাইনে, এবং গাড়ি যাত্রী নামাই উঠাইয়া চলাচল করতে আমাকে, তারপর আমাকে ভয় অনেক। এটাকে ব্রিজ বলা হয় না, এটাকে আমরা বলি এখন মরণ ফাঁদ। এছাড়াও গ্রামীণ জনপদের বেশিরভাগ সড়কের কার্পেটিং উঠে পুরো রাস্তায় ভরে গেছে খানাখন্দে। এসব সড়ক দিয়ে চলাচল করতে গেলে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়েন। দুর্ভোগ থেকে পরিত্রাণের জন্য দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের। রাস্তাতে যে করুণ অবস্থায় দিয়ে যে চলাই যায় না, গাড়ি চলা খুব মুশকিল, যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। সংস্কারের কথা বলতেছে বিভিন্ন সময়, কিন্তু হইতেছে না। এই রাস্তাটা সংস্কার হইয়া মানুষ স্বস্তি পায়, যোগাযোগ ব্যবস্থা ভালো হয়, এই আমার জোর দাবি হয়েছে এইটাই। ঝুঁকিপূর্ণ সেতুর বিষয়টি সদর দপ্তরে জানানো হয়েছে বলে দায় এড়ালেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। আর সড়ক মেরামতে দিলেন রুটিন ওয়ার্কের আশ্বাস। যেগুলো ঝুঁকিপূর্ণ আমরা এগুলো ডাটাবেস করে সদর দপ্তরের তালিকাও পাঠাইছি আর কি। এক্স্যাক্টলি হলে আপনারা আসলে দেখে বলতে হবে। এটা তো একটা কমন রুটিন কার্যক্রম। আমরা মেইনটেনেন্সে প্রত্যেক বছরেই যেসব রাস্তা মোটামুটি সারফেস নষ্ট হয়ে যায় এগুলো আমরা মেরামতের আওতায় নিয়ে। বরিশাল জেলায় গ্রামীণ 426টি সেতু ঝুঁকিপূর্ণ, খানাখন্দে ভরা 200 কিলোমিটারের বেশি সড়ক। শাকিল মাহমুদ, দেশ টিভি, বরিশাল। প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ থাকলেও অডিটের সহযোগিতা না করে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় জড়িয়েছেন জেলা প্রশাসক সহ 6 জনকে। এই প্রধান শিক্ষক হলেন মৌলভীবাজার শহরের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম। এই ঘটনায় ব্যাঘাত ঘটছে শিক্ষার্থীদের লেখাপড়ার। সালহে ইলাহি কুটির তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আব্দুল্লাহ মারুফ। মৌলভীবাজার শহরের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম 2015 সালে স্কুলে যোগদান করেন। বিগত সরকারের সময় ম্যানেজিং কমিটির সভাপতি ও কমিটিকে নিজের আয়ত্তে নিয়ে দুর্নীতি, অর্থ আত্মসাৎ, শিক্ষকদের সাইন জালিয়াতি, শিক্ষার্থী নির্যাতন সহ নানা অভিযোগ তার বিরুদ্ধে। এমন অভিযোগে বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষকরা সংবাদ সম্মেলন ও স্মারকলিপি পেশ করেন। শিক্ষকদের সই জালিয়াতি করায় প্রধান শিক্ষক মুচলেকাও দিয়েছেন। আমাদের সিগনেচার জাল করে উনি বেতন ভাতার বিল তৈরি করে অফিসে জমা দেন। এই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে বিদ্যালয়ে একটা অচল অবস্থা তৈরি হচ্ছে। শিক্ষকরাও সেই দাবি করছে বিদ্যালয়ের দুর্নীতি যাতে বন্ধ হয়, প্রধান শিক্ষকের দুর্নীতি থেকে যাতে বিদ্যালয় পরিত্রাণ পায়। দেশের পট পরিবর্তনের পর ম্যানেজিং কমিটি ভেঙে অতিরিক্ত জেলা প্রশাসককে সভাপতি নিয়োগ দেওয়ার পর অডিট কমিটি একদিনে 4টি অর্ডার প্রধান শিক্ষকের কাছে পাঠায়। প্রধান শিক্ষক জানান, অডিটের জন্য সময় চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক শাস্তিযোগ্য শোকজ পাঠান তার নামে। তখন তিনি ন্যায় বিচারের স্বার্থে আদালতের দ্বারস্থ হন। শিক্ষা আইন 2024 অনুসারে 51(2) 4 ধারা মতো আমাকে শাস্তিযোগ্য শোকজ করেছেন। আমিও আমার শাস্তিযোগ্য শোকজ হওয়ার অর্থ আমি বুঝতে পেরে আমি সাথে সাথে ওই চিঠিপত্রগুলো নিয়ে সোজা কোর্টে যাই, কোর্টের দ্বারস্থ হই। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগ তাকেই মোকাবেলা করতে হবে এবং প্রমাণিত হলে শাস্তি পেতে হবে বলে জানান জেলা শিক্ষা কর্মকর্তা। তদন্ত করতে যাওয়ার ফলে দেখা গেছে যে উনি সেই বিষয়ে কোনো সহযোগিতা করেন নাই, বরং তিনি একটু উদ্ধত্যপূর্ণ আচরণ আমি যেটা বলবো করেছেন। তিনি প্রশাসনের বিরুদ্ধে বিদ্যালয়ের অনেক হিসাবে গরমিল রয়েছে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক। প্রধান শিক্ষক অডিট কমিটিকে কোনো রকম সহযোগিতা না করে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক সহ পুরো অডিট কমিটির নামে মামলা করেছেন বলেও জানান তিনি। যে রেজিস্টার্ড ক্যাশ বই এবং অন্যান্য হিসাব সেগুলোতে অনেক গরমিল এবং বাচ্চাদের রেজাল্টও অনেক খারাপ। তো এই ব্যাপারে যখন আমি প্রধান
শিক্ষকের সহযোগিতা ছিলাম, তখন সেখান থেকে আমি আসলে প্রয়োজনীয় সহায়তা পাইনি। মামলা যেহেতু হয়েছে, কাজেই আমাদের পক্ষ থেকে মামলায় আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই বিষয়টি সমাধানের প্রক্রিয়ায় রয়েছি। শিক্ষা প্রতিষ্ঠানের জটিলতা নিরসন করে দ্রুত শিক্ষার পরিবেশ স্বাভাবিক করার দাবি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। টাঙ্গাইলের দেলদুয়ারের ঐতিহ্যবাহী শীতল পাটির সমাদর দেশ জুড়ে। গরমে এর চাহিদা কিছুটা বাড়লেও নানা কারণে জৌলুস হারাতে বসেছে এই শিল্প। ঐতিহ্য রক্ষায় কম সুদে ঋণ সহ সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন এই শিল্পের সাথে জড়িতরা। সহকর্মী অভিজিৎ ঘোষের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার হিঙ্গানগড় সহ আশেপাশের গ্রামগুলোতে প্রায় 200 বছর ধরে শীতল পাটি তৈরি হয়। হাজারেরও বেশি পরিবার এই পাটি শিল্পের সঙ্গে জড়িত। নারীরা ঘরের কাজের পাশাপাশি পাটি বোনায় সহযোগিতা করেন, কেউ আবার বাইরের শ্রমিকও নিয়োগ দেন। প্রতি সপ্তাহে হিঙ্গনগড়ে 2টি হাট বসে। দূর দূরান্ত থেকে পাইকাররা এসেন পাটি কেনেন। দাম আকারভেদে 300 থেকে 5000 টাকা পর্যন্ত। শ্রমিকের মজুরি ও কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় কম সুদের ঋণ সুবিধা না পাওয়ায় এই শিল্প টিকিয়ে রাখা কঠিন বলে জানান উদ্যোক্তারা। এছাড়া বর্তমানে প্লাস্টিক ম্যাটের সস্তা বাজার ও বেতজাত কাঁচামালের দাম বৃদ্ধির কারণে এই শিল্প সংকটে পড়েছে। অনেকেই বদলাচ্ছেন পেশা। সরকারের যদি আর্থিক কিছু সাহায্য আমাদের পাটি শিল্পীদের কিছু দিত, তাহলে আমাদের মনে করেন যে অনেকখানুক আমরা উন্নতর দিকে এগিয়ে যাইতে পারতাম। তবে গরম আসলে কদর বাড়ে গরমের শীতল পাটির চাহিদা, দামও বাড়ে কিছুটা। এটা আমার গ্রামে থেকে আমি আইছি, আমি কিনে আমার গ্রামেই বেশি। অনেক দাম বেশি এক জায়গা, কিন্তু আমাকে বেচা অসুবিধা হয়। কিন্তু আসলে যে এগুলো তো খাটনি হিসাবে পোষে না। এগুলা দাম ছিল আপনার 850, 900 এরকম। এখন এগুলা 1200, 1100, 1150 এরকমই। বাজার বেশি, সব জিনিসেরই দাম বেশি। শ্রমিকদের প্রশিক্ষণ ও ঋণ সুবিধা সহ শীতল পাটি বিদেশে রপ্তানির কথা জানান বিসিকের এই কর্মকর্তা। পাটি শিল্পের যে একটা প্রচার প্রসার সেটা হয়ে থাকে এবং আমরা বিদেশে রপ্তানি করার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা আলাপ করে এটা কীভাবে দেশের বাইরেও প্রেরণ করে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় সে বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করব। টাঙ্গাইলে শীতল পাটির চাহিদা সারা দেশেই রয়েছে। তবে পাটির ব্যবহার ও বেত চাষ বৃদ্ধি করতে পারলে শীতল পাটির সুদিন ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।